আগের দিন আমরা পাওয়ার নিয়ে আলোচনা করেছিলাম। পাওয়ার নিয়ে কারোর প্রশ্ন আছে কোনো? এবং এনার্জিটা শুরু করেছিলাম, এনার্জি প্রাথমিক ডিসকাশন আলোচনা শুরু করেছিলাম। আমরা মেকানিক্যাল এনার্জি নিয়ে আলোচনা শেষ করেছিলাম, সেদিন থাকলে করে ভালোই গেল। মেকানিক্যাল এনার্জি বা বাংলায় বলা হয় যান্ত্রিক শক্তি। একে দুটো ভাগে মোটামুটি ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, দু নম্বর হচ্ছে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি বাংলা হচ্ছে স্থিতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি। দেখো, এই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি অনেক রকমের হতে পারে। পোটেনশিয়াল এনার্জি কি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যখন কোনো বস্তুকে তার অবস্থান থেকে, পজিশন থেকে অন্য জায়গায় সরিয়ে নেবার ফলে তার মধ্যে একটা কাজ করবার সামর্থ্য তৈরি হয়, সেই ধরনের শক্তিকে স্থিতিশক্তি বলে। কেবলমাত্র পজিশন থেকে সরিয়ে নেওয়া নয়, তাকে ডিফর্ম করেও অনেক সময় আমরা কাজ করবার সামর্থ্য পাই, এবং সেই শক্তিটা বস্তুর মধ্যে সঞ্চিত হয়ে থাকে, স্টোরড হয়ে থাকে। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে, প্রথম কথা, একটা সবচেয়ে সহজতম উদাহরণ হচ্ছে, কোনো বস্তুকে যদি অভিকর্ষের বিরুদ্ধে, এগেনস্ট গ্র্যাভিটি, যদি কিছুটা উচ্চতায় তোলা হয়, then the body will acquire some energy which is also known as gravitational potential energy. কোনো বস্তুকে একটা উচ্চতায় তোলা হলে তার মধ্যে একটা স্থিতিশক্তির সৃষ্টি হয়, স্থিতিশক্তি সে লাভ করে, সৃষ্টি হয় থেকেও লাভ করা বলা উচিত। সেই স্থিতিশক্তিকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা হয়। কেন? যদি তুমি সেই বস্তুটাকে একটা উচ্চতায় তোলবার পর ছেড়ে দাও, সে আবার নিচে নেমে আসতে পারে নিজে নিজে। তুমি তখন তোমাকে আর কোনো বল প্রয়োগ করতে হয় না, বস্তুটি আপনি আপনি নেমে আসতে পারে। ঠিক একই রকম ভাবে ধরো, একটা চুম্বকের গায়ে একটা লোহা আটকে আছে, লোহার টুকরো আটকে আছে। সেই চুম্বক থেকে লোহার টুকরোটাকে কষ্ট করে তুমি ছাড়িয়ে একটু সামান্য 1 মিলিমিটার কি 2 মিলিমিটার দূরত্বে রাখলে, যেই মুহূর্তে তুমি হাত সরিয়ে নিয়ে যেতে গেলে লোহার টুকরোটা আবার গিয়ে চুম্বকের গায়ে আপনা আপনি আটকে গেল। এটাও কিন্তু একটা পোটেনশিয়াল এনার্জি, এটা ম্যাগনেটিক পোটেনশিয়াল এনার্জি, চৌম্বকীয় স্থিতিশক্তি। অর্থাৎ যেই মুহূর্তে তুমি তোমার প্রযুক্ত বলটাকে সরিয়ে নিচ্ছ, সঙ্গে সঙ্গে বস্তুটা স্মরণ ঘটছে, অর্থাৎ বস্তুটার মধ্যে নিশ্চয়ই একটা কাজ করবার সামর্থ্য সৃষ্টি হয়েছে, যে কারণে বস্তুটি বা এই ক্ষেত্রে লোহার টুকরোটা চুম্বকের গায়ে গিয়ে আটকে যাচ্ছে। এছাড়াও আরো এরকম অনেক উদাহরণ আছে, যেমন ধরো স্প্রিং এর ক্ষেত্রে যদি আলোচনা করি, স্প্রিং যখন কম্প্রেসড হয়, তারপরে তাকে ছেড়ে দিলে, অর্থাৎ সংকুচিত করবার পর স্প্রিংকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে স্প্রিংটি আবার আপনি আরো সাহায্য ছাড়াই কিন্তু কি হয় না, সে আবার আগের অবস্থায় ফিরে আসে। এই স্প্রিং এর মতো আরো অনেক উদাহরণ আছে। স্প্রিং ছাড়াও ধরো একটা বেলুনে তুমি হাওয়া ভরেছো, বাতাস ভরেছো, বাতাস ভর্তি করেছো, সেই অবস্থায় তুমি দু হাতে করে বেলুনটাকে কম্প্রেস করে চাপ দিলে, আবার যেই মুহূর্তে তুমি চাপ সরিয়ে নেবে, দেখবে বেলুনটা খুলে আগের অবস্থায় চলে এসছে। অর্থাৎ বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে যখন তুমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করে বস্তুটার মধ্যে কিছু কাজ করবার সামর্থ্য স্টোর করছো, অর্থাৎ স্থিতিশক্তি যখন স্টোর করা হয়, তখন সেই স্থিতিশক্তি কোনো কাজ করে না।
পরবর্তীকালে স্মৃতিশক্তি সেই সঞ্চিত পোটেনশিয়াল এনার্জিটা, স্টোন পোটেনশিয়াল এনার্জিটা ব্যবহার করে বস্তুটি কাজ করতে পারে। ছোটবেলায় আমরা রামায়ণ মহাভারতের স্টাইলে কঞ্চি দিয়ে তীর ধনুক তৈরি করতাম। সেখানেও কিন্তু তীর ছোড়া হয় যে ধনুকের সাহায্যে, সেখানেও যখন তীর ছোড়ার মুহূর্তে তীরটিকে ধনুকে লাগিয়ে, ধনুকের ছেলায় লাগিয়ে প্রথমে টান টান করা হয়। টান টান যখনই করা হয় তখন ধনুকটি খানিকটা বেঁকে যায়, সামান্য পরিমাণ বেঁকে যায়, এবং ধনুকটি যেহেতু নিজের পূর্বাবস্থায় ফিরে আসার চেষ্টা করে, সেই জন্য সেই ফোর্সটা তীরটিকে সামনের দিকে ঠেলে পাঠিয়ে দেয় বা ছড়ে দেয়। একই রকম ঘটনা গুলতির বেলাতেও ঘটে। এগুলো হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল। তো যাকে আমরা শুধুমাত্র আমাদের সিলেবাস যদি ভাবি, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে, সেই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নিয়ে আমরা আলোচনা করব। সেই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি কি? বেসিক্যালি একটা উচ্চতায় আমি একটা বস্তু ধরো এখান থেকে এই উচ্চতায় তুলেছি, এর ভর হচ্ছে এম, তাহলে এর ওজন তলার দিকে এমজি কাজ করছিল, এটি আমি এই উচ্চতায় তুলেছি। এই উচ্চতায় তোলার ফলে এই বস্তুটার মধ্যে একটা স্মৃতিশক্তি সঞ্চিত হবে, তোলা হয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা প্রথমে একবার আলোচনা প্রসঙ্গে এসেছিল কথাটা, তখন আর বেশি এগোয়নি। সেটা হচ্ছে যে আমরা শক্তি কতটা সঞ্চিত হলো, কতটা ক্ষয় হলো, সেটা মাপবো কৃতকার্য দিয়ে, অর্থাৎ ওয়ার্ক ডান দিয়ে। অর্থাৎ উই উইল মেজার দ্য stored energy, the amount of stored energy with the help of work done. এবং ওয়ার্ক ডান বা কৃতকার্য তার যা একক, শক্তি এককও তাই। এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, শক্তি কোনোদিন একটা বস্তুর মধ্যে কতটা মোট শক্তি আছে সেটা কিন্তু কোনোদিন মাপা যায় না। অর্থাৎ অ্যাবসলিউট এনার্জি কান্ট বি মেজার্ড, এটা কিন্তু মাথায় রেখে। মানে কথাটা একটু অ্যাম্বিগুয়াস শোনাতে পারে বা মনে হতে পারে যে কি বলছেন স্যার। শক্তি কেবলমাত্র আমরা যতটা শক্তি সংগ্রহ করছি, অর্থাৎ যতটা শক্তি সঞ্চয় করছি বা খরচ করছি, সেই পরিমাণ শক্তিটাই কেবলমাত্র মাপতে পারি। বা কিছু পরিমাণ শক্তি একটা বস্তুর মধ্যে প্রবেশ করলো, কতটা প্রবেশ করলো সেটা মাপতে পারি, কতটা বস্তু ছাড়লো সেটা মাপতে পারি, কিন্তু বস্তুর মধ্যে মোট কতটা শক্তি আছে সেটা মাপা যায় না। কেবলমাত্র স্থিতিশক্তি প্রতিশক্তির জন্য নয়, কথাটা সব শক্তির ক্ষেত্রেই সত্য। একটা উদাহরণ দিতে তাহলে আর একটু ক্লিয়ার হবে। ধরো একটা বস্তু আছে, বস্তুটার মধ্যে কতটা তাপ আছে, কতটা হিট এনার্জি আছে, সেটা আমরা মাপতে পারি না। কি মাপতে পারি? সেই বস্তুটা অন্য একটা বস্তুর সংস্পর্শে এলে কতটা তাপ দিল বা কতটা তাপ নিল সেইটা মাপতে পারি। কতটা থার্মাল এনার্জি বা কতটা হিট এনার্জি বস্তুটা ট্রান্সফার করলো নিজের থেকে অন্য বডিতে বা অন্য বডি থেকে নিজের বডিতে, সেইটুকুই কেবলমাত্র মাপতে পারি, তার বাইরে কিছু পারি না। প্রশ্ন করতে পারো যে কেন স্যার? এই যে এমএসটি ফর্মুলা লাগাই আমরা, এইচ ইকুয়াল টু এমএসটি, ক্লাস 8-এ পড়েছিলাম। হ্যাঁ, এইচ ইকুয়াল টু এমএসটি দিয়ে একটা কথা আমি বারবার লিখতাম, ব্ল্যাকবোর্ডে মনে থাকে, যদি মনে থাকে তো খুব ভালো। হিট গেইনড অথবা হিট লস্ট, অথবা কতটা শক্তি সে লাভ করেছে, কতটা তাপশক্তি সে লাভ করেছে, অথবা কতটা তাপশক্তি সে হারিয়েছে। তার মধ্যে মোট কতটা তাপশক্তি আছে তার জন্য কোনো কিছু ফর্মুলা নেই, মাপা সম্ভব না। কারণ খুব সহজ, যে ধরো একটা বস্তু আর একটা শীতল বস্তু, কিন্তু শীতল বস্তু, একটা বস্তু 40 ডিগ্রি সেলসিয়াসে আছে, একটা বস্তু 20 ডিগ্রি সেলসিয়াসে আছে। এইবার তুমি পরস্পরকে সংস্পর্শে আনলে
40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যায় সে তাপ হারাবে, এবং 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যায় সে তাপ গ্রহণ করবে, তার তাপমাত্রা বাড়বে। এবার একটা সময় আসবে কোনো একটা মাঝামাঝি তাপমাত্রায় গিয়ে দুজনের তাপমাত্রা যখন সমান হয়ে যাবে তখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। এটা পড়ে এসছি আমি। অর্থাৎ ঠিক ততটাই গরম বস্তুটা তাপ হারাবে যতটা ওই তাপমাত্রায় পৌঁছানোর জন্য প্রয়োজন। ঠিক তেমনি করে ঠান্ডা বস্তুটা ঠিক ততটাই তাপ গ্রহণ করবে যতটা ওই মাঝামাঝি যে তাপমাত্রাগুলোতে তাপমাত্রা স্থির হয়ে গেল সেই তাপমাত্রায় পৌঁছানোর জন্য যতটা তাপ গ্রহণ করা প্রয়োজন ততটাই তাপ গ্রহণ করবে। এবার ওই যে বস্তুটা তাপ হারালো সেটা তো এমএসটি ফর্মুলা দিয়ে মাপলাম। আমি যদি বস্তু ওই 40 ডিগ্রি সেলসিয়াস বস্তুটার সঙ্গে আরও ঠান্ডা একটা বস্তু সংস্পর্শে নিয়ে আসতাম তাহলে সে আরও বেশি তাপ হারাতো। আরও যদি বেশি ঠান্ডা বস্তুকে নিয়ে আসতাম সে আরও তাপ হারাতো। এই আরোর কোনো শেষ নেই। অর্থাৎ ব্যাপার হচ্ছে যে কত তাপমাত্রায় গেলে এদের মধ্যে তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু জানা নেই, কারণ তাপমাত্রা পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ তাপের আদান প্রদান চলবে। এবং বুঝতে পারছো যত শীতলতর বস্তু ওই উষ্ণ বস্তুটার সংস্পর্শে আনবো, যত কোল্ড বডিকে নিয়ে আসবো, যত বেশি কোল্ড বডিকে নিয়ে আসবো ওই হট বডিটার কাছে, তত বেশি পরিমাণ হিট লস হবে এই হট বডিটা থেকে। তাহলে মোট কতটা তাপ আছে আদৌ হট বডির মধ্যে? কারণ আমি যখনই ঠান্ডা বস্তুকে নিয়ে আসছি তখনই হট বডিটা তাপ ছাড়ছে। অর্থাৎ প্রথমে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটা বস্তুকে নিয়ে এসেছিলাম, হট বডিটা কিছুটা তাপ ছেড়েছিল। আমি যদি ওই একই রকম আর একটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বস্তুকে নিয়ে আসতাম তাহলে তারপরেও আবার তাপ ছাড়তে আরম্ভ করতে হট বডিটা। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? তার মানে হট বডির মধ্যে নিশ্চয়ই হিট এনার্জি আছে। অর্থাৎ আমি কেবলমাত্র মাপছি কোনটা যতটা তাপ এলো বা যতটা তাপ গেল। অ্যাকচুয়ালি হিট ইজ এ ফর্ম অফ এনার্জি which can be measured only during transit, অর্থাৎ তাপের আদান প্রদান হলে তবেই তাপকে মাপা যায়। এবং দ্য কোয়ান্টিটি অফ ট্রানজিট, অর্থাৎ কতটা পরিমাণ তাপ গেল বা কতটা পরিমাণ তাপ এলো এইটুকুই মাপতে পারে। অ্যাবসলিউট হিট ক্যানট বি মেজার্ড। তো তাপ তো এক ধরনের শক্তি, তাহলে যেটা তাপের বেলায় সত্য সেটা তাহলে অন্যান্য প্রকার শক্তির বেলাতেও সত্য, পোটেনশিয়াল এনার্জির বেলাতেও সত্য। কীরকম না, একটা সহজ উদাহরণ নিয়ে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এই পোটেনশিয়াল এনার্জি নিয়েই ব্যাপারটা আলোচনা করা যাক। ধরা যাক তুমি তোমার একটা মাটি থেকে একটা ঢিল কুড়িয়ে ইট কুড়িয়ে ইটের টুকরো কুড়িয়ে তুমি সেটাকে কিছুটা উচ্চতায় তুলে ছেড়ে দিলে, দেখলে ইটের টুকরোটা মাটিতে পড়ে থেমে গেল। তাহলে তুমি যতটা ওকে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর করেছিলে ও ততটা পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ক্ষয় করলো, ব্যবহার করলো, করে আগে যে পজিশনে ছিল সেই পজিশনে ফিরে গেল। কিন্তু ধরো মাটিতে যদি একটা গর্ত থাকে, মাটিতে একটা ধরো বেশ গভীর একটা গর্ত করা আছে, তুমি কাছ থেকে মাটি থেকে খুঁড়েছো না, মাটি থেকে একটা ইটের টুকরো কুড়িয়ে যদি ওই গর্ত ঠিক মুখের ঠিক উপরে উচ্চতা থেকে যদি ইটের টুকরোটা ফেলো তাহলে ইটের টুকরোটা মাটির লেভেলে এসে থেমে যাবে কি না সে গর্ত দিয়ে ঢুকে যাবে? সে গর্ত দিয়ে ঢুকে যাবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা হচ্ছে আমি বস্তুটিকে মাটি থেকে যদি ধরো 2 মিটার উঁচুতে তুলতে পারি, তুললাম ধরো 2 মিটার উঁচুতে, 2 মিটার উঁচুতে তুলবার পর বস্তুটাকে যখন এমনি জায়গায় ছেড়ে দিচ্ছিলাম সে 2 মিটার নেমে মাটিতে আঘাত করে থেমে যাচ্ছে। কিন্তু আমি যখন গর্তের মুখের উপরে 2 মিটার উপরে বস্তুটাকে তুলে ছেড়ে দিলাম তাহলে বস্তুটা তখন গর্ত বেয়ে আরও নামতে লাগলো। আরও ধরো গর্তটা যদি আরও 2 মিটার বেশি গভীর হয় তাহলে মোট তাহলে 4 মিটার নেমে গেল ইটের টুকরোটা। অর্থাৎ তার মানে ওই গর্তের মধ্যে দিয়ে যাওয়ার জন্য ওই ইটের টুকরোটার মধ্যে অলরেডি আগে থেকে স্থিতিশক্তি সঞ্চিত ছিল। সেই স্থিতিশক্তিকে কাজে লাগিয়েও বাকি 2 মিটার রাস্তা নেমে যেতে পারলো। তার মানে কতটা স্থিতিশক্তি সঞ্চয় হয়েছে সেটা ডিপেন্ড করছে রেফারেন্স ফ্রেমের উপর।
অর্থাৎ তার সাপেক্ষে আমি মানে স্মৃতিশক্তিটাকে মাপছি। সহজ উদাহরণ আরো আর একটা নিই। ধরা যাক আমি তোমাদের মধ্যে হালকা কে আছে শুভ, ধরো শুভকে আমি তুললাম, তুলে তোলার মতো করে ছাদের উপর নিয়ে গেছি, ছাদের উপর নিয়ে গিয়ে শুভকে তুলে তুললাম, তুলে ছেড়ে দিলাম, ছাদের উপর নেমে পড়লো, অর্থাৎ ছাদের উপর গিয়ে ল্যান্ড করলো। এবার যদি শুভকে আমি পাঁচিল দিয়ে বাইরে বার করে যদি ছেড়ে দিই, তাহলে শুভ কোথায় গিয়ে ল্যান্ড করবে? একদম নিচে। তার মানে সহজ কথায় বলতে গেলে শুভ আগেতে যতটা দূরত্ব অতিক্রম করছিল, এখন তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারলো। স্মৃতিশক্তি তার মানে ওর মধ্যে অলরেডি সঞ্চিত হয়েছিল। তাহলে আমি যখন ছাদের সাপেক্ষে শুভ স্মৃতিশক্তি মাপবো, ছাদের লেভেলের সাপেক্ষে, তখন যথেষ্ট কম পাবো। আবার যখন তলায় মাটির রেসপেক্টে স্মৃতিশক্তি মাপবো, তখন কিন্তু সেই স্মৃতিশক্তির মানটা অনেক বেশি হবে। অর্থাৎ স্মৃতিশক্তি মানটা কেমন হবে এটা তার উপর তাহলে নির্ভর করবে তার সাপেক্ষে সেই স্মৃতিশক্তিকে মাপা হচ্ছে। অর্থাৎ the reference, the point of reference with respect to which the potential energy is measured controls the quantity of potential energy. অর্থাৎ সহজ কথায় যার সাপেক্ষে আমি potential এনার্জিটা মাপছি, সেই সাপেক্ষ অর্থাৎ সেই জিনিসটি কন্ট্রোল করছে কাকে, নিয়ন্ত্রণ করছে কাকে না, স্মৃতিশক্তির মান কত হবে। যে কথাগুলো বললাম মানে মাথার উপর দিয়ে গেল না, বোঝা গেল? আমি একটা প্রশ্ন করেছি, কোনো উত্তর পাইনি। কে বলছো? স্যার বুঝতে বুঝতে পারলে না? কে বললে? স্যার কথাটা কেটে কেটে গেল। এতক্ষণ হ্যাঁ স্যার 15 মিনিট ধরে কথা বললাম, পুরোটাই কেটে কেটে গেল? না স্যার শেষ 5 মিনিট। শেষ 5 মিনিট? শুভকে নিয়ে যে উদাহরণটা দিলাম সেটা শুনতে পেয়েছিলে? মানে স্যার যখন শুভর এক্সাম পেপারটা দিতে শুরু করলেন তখনই কেটে কেটে গেল। আমি বললাম, আরেকবার বলছি তাহলে শোনো। এখন শুনতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ স্যার। আমি বললাম যে শুভকে ছাদে নিয়ে গিয়ে একটু কোলে তুলে ছেড়ে দিলাম, ও ছাদের উপর পড়লো, কিন্তু তাতে আমার ওকে একটু উঁচুতে তোলার জন্য ওর মধ্যে যেটুকু স্মৃতিশক্তি সঞ্চিত আবার কেটে যাচ্ছে। সেটা বাবু কিছু করার নেই। সেটা হচ্ছে স্যার কেটে যাচ্ছে আবার কেটে কেটে কি করতে পারি আমি? আমার কাছে ছুরি টুরি কিছু নেই যে আমি কথা কেটে দিচ্ছি ন্যাজ ন্যাজ করে। যাকে চেষ্টা করো শোনা, যদি না শুনতে পাও আবার রেকর্ডিংটা দেখে নিও। অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম যে স্মৃতিশক্তির পরিমাণটা নির্ভর করে সাপেক্ষে হিসেবে, অর্থাৎ কার সাপেক্ষে আমি স্মৃতিশক্তিটাকে মাপছি। অর্থাৎ সহজ কথায় হচ্ছে একটা স্টোর হচ্ছে ফেলার গল্পটা বলেছি তোমাদের, ডিপেন্ড করছে কার রেসপেক্টে আমি পটেনশিয়াল এনার্জিটা মাপছি। অর্থাৎ আমি যদি একটা ইটের টুকরোকে মাটি থেকে 5 মিটার উচ্চতায় তুলি, তাহলে তার মধ্যে কেবলমাত্র 5 মিটার উচ্চতায় তোলার জন্য স্মৃতিশক্তি সঞ্চিত হয়েছে
সেটা নাও সত্যি হতে পারে, সেটা আরো বেশিও হতে পারে। কেন না, সেটা যখন আমি মাটির রেসপেক্টে মাপছি, মাটির সাপেক্ষে মাপছি, তাহলে সেটা 5 মিটার উচ্চতায় ওঠার জন্য স্থিতিশক্তিটা মাপবো ঠিকই, কতটা সেই স্থিতিশক্তি লাভ করলো। কিন্তু যদি তার মধ্যে একটা গর্ত থাকে মাটির মধ্যে, গর্তটা ধরো 2 মিটার গভীর, তাহলে ওই গর্তের তলা থেকে ওই ইটের টুকরোটা এখন তো আমরা 7 মিটার উচ্চতায় উঠেছে, তাহলে সেই তখন 7 মিটার উচ্চতার সাপেক্ষে আমার স্থিতিশক্তি যদি মাপি, স্বাভাবিকভাবেই দ্বিতীয় ক্ষেত্রে স্থিতিশক্তি লাভ করার পরিমাণটা বেশি হবে। অর্থাৎ কিছুই নয়, বস্তুটা কিন্তু একই পজিশনে রইল, বস্তুটা 5 মিটার উচ্চতা, মানে মেঝে থেকে বা মাটি থেকে 5 মিটার উচ্চতাতেই রইল, কিন্তু ওই যখন গর্তের তলা থেকে তার স্থিতিশক্তি মাপছি, তখন কিন্তু সেটাকে আমায় ধরতে হচ্ছে 7 মিটার। অর্থাৎ স্থিতিশক্তি, সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণটা ডিপেন্ড করছে কার সাপেক্ষে আমি স্থিতিশক্তি মাপছি, দ্য রেসপেক্ট of measurement, the frame of the reference with respect to which the potential energy is measured. অর্থাৎ রেফারেন্স পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এটাই বলার। তাহলে আমরা এখানে এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটায় কৃতকার্য কত দেখি। কৃতকার্যটাকেই আমরা স্থিতিশক্তি বৃদ্ধি বলে ভাবতে পারি। বাংলায় এটা লিখলাম, এটা ইংরেজিতে ওয়ার্ক ডান ইকুয়াল টু গেইন ইন পোটেনশিয়াল এনার্জি। সংক্ষেপে লিখছি, হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি কথাটা তোমরা পুরো লিখলেই ভালো। সেটা কি করে পাবো, কৃতকার্য কি করে পাওয়া যায়? বল ইনটু সরণ করলে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার এমজি ভরের বস্তুটাকে উপরে তুলতে গেলে আমার যে পরিমাণ বল লাগে সেটা নিশ্চয়ই এমজির সঙ্গে সমান হবে। একটা বস্তুর ওজনের সমান পরিমাণ ঊর্ধ্বমুখী বল দিলে তবে তো বস্তুটা উঠবে। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বাংলায় হচ্ছে বল ইনটু সরণ। ফোর্স তাহলে কত না, ওজনটা এমজি, ডিসপ্লেসমেন্ট কত উচ্চতায় তুলেছি এইচ, তাহলে আমার ওয়ার্ক ডান বা স্থিতিশক্তি বৃদ্ধি হচ্ছে এমজি এইচ। আপত্তি নেই আশা করি। এইরকম যদি বলো তাহলে স্প্রিং এর বেলায় কি হয় একটু দেখিয়ে দিতে পারি। স্প্রিং এর বেলায় যদি তোমাদের সিলেবাসে নেই, কোনো মজা লাগবে, দেখাবো। হ্যাঁ স্যার। কারণ তোমরা অলরেডি ফোর্স কনস্ট্যান্ট অফ স্প্রিং পড়েছো, স্প্রিং এর বল ধ্রুবক পড়েছো, সেখানে কিভাবে স্থিতিশক্তি কতটা বৃদ্ধি পায় স্প্রিংকে। আমরা ধরে নিচ্ছি স্প্রিংটাকে লম্বায় বাড়ানো হয়েছে টেনে, তাতেও হবে একই ব্যাপার। এই ধরো একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা এইটা দৈর্ঘ্য, এইবার এখান থেকে একটা ওজন ঝোলাবার ফলে স্প্রিংটা দৈর্ঘ্য, আচ্ছা এমজি লেখার দরকার নেই, এফ লিখি, এফ পরিমাণ ফোর্স। আমি সবসময় ওজনই ঝোলাবো এমন নয়, হাতে করেও টানতে পারি। এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি, তাতে করে স্প্রিং এর লেন্থটা এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, কোনো জায়গায় এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স দেওয়া আছে, আমি মাইনাসটা দিইনি, ইচ্ছে করে দিইনি। তার কারণ হচ্ছে এটা ডিপেন্ডস আপন দ্য সেন্স। হ্যাঁ, আমার কোন দিক থেকে পজিটিভ ধরবো, কোন দিক থেকে নেগেটিভ ধরবো, সেই সেন্সের উপর ডিপেন্ড করে এই ব্যাপারটা তৈরি করা হয়। আর দ্বিতীয় আর একটা কথা হচ্ছে, ইলাস্টিক কনস্ট্যান্টগুলো বা স্ট্রেস স্ট্রেন যখন ডিফাইন করেছিলাম, অর্থাৎ পীড়ন বিকৃতি যখন ডিফাইন করেছিলাম, পীড়ন কাকে বলেছিলাম? পীড়ন বলেছিলাম বা তোমার স্ট্রেস বলেছিলাম হচ্ছে যে যখন কোনো একটা বস্তুকে ডিফর্ম করা হয়, অর্থাৎ বিকৃত করা হয়, তার মধ্যে প্রতি একক প্রস্থচ্ছেদে যে পরিমাণ প্রত্যানয়ক বল
ডেভেলপ করে, অর্থাৎ রেস্টোরিং ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া যতটা তৈরি হয় সেটাই হচ্ছে স্ট্রেস। কিন্তু এখানে এই এফটা কিন্তু সেই স্ট্রেসের মতো নয়, এখানে আমি কতটা বল দিয়েছি সেটাই হচ্ছে এফ। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, এফ ইকুয়াল টু কে এক্স, যেখানে কেটাকে বলা হয়েছিল ফোর্স কনস্ট্যান্ট অফ স্প্রিং। আচ্ছা, এবার নিজেদের একটা সহজ সাধারণ অভিজ্ঞতার কথা নিজেরা শেয়ার করো। সেটা হচ্ছে, যখন তোমরা একটা গার্টার নাও হাতে, গার্টারটা নিয়ে অল্প টানতে বেশি জোর লাগে না অনেকটা লম্বা করে টানতে বেশি জোর লাগে? বেশি টানতে নিশ্চয়ই বেশি জোর লাগে। তাহলে যখন গার্টারটা তুমি প্রায় টানো নি, খুব সামান্যই টানছো, তখন তোমার প্রায় জোর লাগছেই না। তার মানে অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, স্প্রিংটা তো এক স্টেপে তো এতটা বাড়েনি দৈর্ঘ্যে। প্রথমে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে ধরো এইটুকু হয়েছে, তারপরে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এতটা হয়েছে, তারপরে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এতটা হয়েছে, বাড়তে বাড়তে এই লেভেলে এসে পৌঁছেছে, তাই তো? তাহলে আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে স্প্রিংটার দৈর্ঘ্যটা এই যে এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যে ছবিটা এঁকেছিলাম, এটা এক স্টেপে হয়নি, এর মধ্যে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেপস আছে এবং থিওরিটিক্যালি ইনফাইনাইট নাম্বার অফ ইন্টারমিডিয়েট স্টেপস আছে, অসীম সংখ্যক। কারণ এই যে আমি এখান থেকে এতটা জাম্প কাট করেছি, এতটা একবারে তো পারবে না, এর মধ্যেও তো অনেকগুলো স্টেপ আছে, আমি এঁকেছি তিনটি। অর্থাৎ সহজ ভাষায়, স্প্রিংটি টানতে শুরু করার মুহূর্তে তার উপর প্রযুক্ত বল এফ শুরু হওয়ার, আচ্ছা, বল প্রয়োগ শুরুর মুহূর্তে প্রযুক্ত বল এফ, আর এক্স দৈর্ঘ্য টানবার ফলে, টানবার অন্তিম মুহূর্তে, লিখি অন্তিম মুহূর্তে প্রযুক্ত বল, এটা ভুল লিখেছিলাম, এটা এফ হবে না, এটা জিরো হবে। শুরুর মুহূর্তে প্রযুক্ত বল প্রায় নেই, এক্স দৈর্ঘ্য টানবার অন্তিম মুহূর্তে প্রযুক্ত বল হচ্ছে, অতএব গড় বল, অ্যাভারেজ ফোর্স 0 প্লাস f/2 মানে f/2। ইংরেজি করলে কি দাঁড়ায়, যে applied force at the start of বা at the commencement of application of force, অর্থাৎ বল শুরুর মুহূর্তে যতটা তোমার বল প্রয়োগ করার মুহূর্তে যে পরিমাণ আমি বল প্রয়োগ করছি সেটা প্রায় শূন্য, মানে শূন্য অর্থে আমি তখনও ধরো বল প্রয়োগ করতে শুরুই করিনি, এবার শুরু করছি, এবার আস্তে আস্তে আমি দৈর্ঘ্যটা বাড়াচ্ছি, দৈর্ঘ্যটা বাড়ালে প্রযুক্ত বলটাও বাড়াতে হচ্ছে, এবং এক্স দৈর্ঘ্য টানবার পর অন্তিম মুহূর্তে প্রযুক্ত বল আমার ক্যাপিটাল এফ এইখানে যা আছে। তাহলে অ্যাভারেজ ফোর্স, অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ এইভাবে বার করবো, 0 প্লাস f/2 ইকুয়াল টু f/2। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ ফোর্স। তাহলে কৃতকার্য বা ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান হবে গড় বল ইন্টু সরণ। গড় বল হচ্ছে f/2, সরণ কত x, সরণ মানে ডিসপ্লেসমেন্ট, অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আবার f মানে হচ্ছে kx, তাহলে kx/2 ইন্টু x ইকুয়াল টু হাফ kx²। অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ kx²।
বেশ, এটা নিয়ে আপাতত মাথা ঘামাতে হবে না, তোমাদের সিলেবাসেও নেই, আমি জাস্ট যারা একটুখানি আগ্রহী তাদের জন্য বললাম। নেক্সট বিষয় যেটাই যাব আমরা, সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি কিরকম না, গতিশক্তি হচ্ছে যখন কোনো বস্তু মোশনে থাকে, অর্থাৎ চলতে থাকে, সেই অবস্থায় বস্তুটি তার মধ্যে যে কাজ করবার সামর্থ্য লাভ করে। অর্থাৎ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বন্ধুকে ধাক্কা দিলে বন্ধুটা যতটা না লাগবে, তুমি যদি দৌড়ে এসে তাকে ধাক্কা দাও তার অনেক বেশি লাগবে। এবং সেই জন্যেই ক্রিকেট খেলায় ফাস্ট বোলাররা বেশ খানিকটা দৌড়ে এসে বল করেন, তাতে করে নিজেদের হাতের জোর দিয়ে বল যতটা স্পিডে ছোড়া যাবে তার চেয়েও তার সঙ্গে সঙ্গে নিজেদের দৌড়ানোর স্পিডটা অ্যাড করেন, যোগ হয়ে যায়, তাতে বলের টোটাল বেগটা সামনের দিকে বেড়ে যায়। তা ব্যাপার হচ্ছে, তাহলে বুঝতে পারছো, তাহলে গতিশক্তি বেড়ে যায় বলে। তাহলে গতিশক্তি বললাম কি না, যে তোমার বস্তুটি নিজের গতির কারণে যে কাজ করবে তার মধ্যে সামর্থ্য জন্মায়। বেশ, আমি একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে এইখান থেকে এইখানে একটা বস্তু যাচ্ছে, এই বস্তুটার ভর হচ্ছে m, সে ইউ বেগে যাচ্ছে, এইখানে এসে তার বেগ হলো v। তার মানে বুঝতে পারছো যাত্রাপথে তার উপর কেউ বল প্রয়োগ করেছে, অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে ধরো F, এবং তার জন্য অ্যাক্সিলারেশন হয়েছে, ত্বরণ হয়েছে A। ত্বরণ হয়েছে বলেই তার বেগ বেড়েছে, এবং ত্বরণায় আপনি আপনি হয় না, তার উপর কেউ বল প্রয়োগ করেছে। বেশ, খুব ভালো কথা। এবং এইখান থেকে এইখানে এই জায়গাটার মধ্যে দূরত্ব মনে করো s, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে s। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা যেটুকু শিখেছি, ফর্মুলা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এটা তো জানি আমরা। তাহলে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as, তাহলে s ইকুয়াল টু v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a। এটা নিশ্চয়ই কারোর সমস্যা নিয়ে বুঝতে, এস এর একটা রাশিমালা আমরা বার করলাম। আবার প্রযুক্ত বল F হচ্ছে ma, তাই তো হয় নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে। তাহলে আমাদের হাতে এই দুটো রইল। তাহলে এবার গতি শক্তি করছি, তো এবারে গেইন ইন কাইনেটিক এনার্জি, অর্থাৎ গতি শক্তি অর্জন। গতিশক্তি কতটা অর্জন হয়েছে সেটা নিশ্চয়ই কৃতকার্য দিয়ে মাপবো বলেছি বারবার। শক্তি কৃতকার্যটা কি হবে, কৃতকার্য মানে ওয়ার্ক ডান, সেটা হচ্ছে বল ইনটু সরণ, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে বল কত, বল হচ্ছে F, সরণ কত, সরণ হচ্ছে S। এই দুটো গুণ রাশিকে গুণ করে দাও। তাহলে গুণ করলে এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। এবং যদি বস্তুটা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করতো তাহলে u0 হতো। if the body started its journey from rest
then u equal to 0, then gain in kinetic energy equal to তাহলে কেবলমাত্র হাফ এম ভি স্কয়ার। ইউ যদি 0 হয়ে যায় তাহলে সেকেন্ড টার্মটা থাকতো না, হাফ এম ভি স্কয়ারই কেবলমাত্র থাকতো। অর্থাৎ তোমাদের বইতে যে কাইনেটিক এনার্জি রাশিমালা বা গতিশক্তি রাশিমালা হাফ এম ভি স্কয়ার দেওয়া আছে, তার কারণ বইতে ধরে নিয়েছে যে বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। যদি না করতো তার বেলায় রাশিমালাটা এইরকম হতো। প্রশ্ন আছে কিছু? না স্যার। এবার আমাদের এই শক্তির চ্যাপ্টারে পরের যে জিনিসটি আছে সেটা হচ্ছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কনজারভেশন প্রিন্সিপাল, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ গ্র্যাভিটেশনাল মেকানিক্যাল এনার্জি। কনজারভেশন of gravitational mechanical energy, অর্থাৎ গ্র্যাভিটেশনাল মেকানিক্যাল এনার্জি, তাকে পোটেনশিয়াল এনার্জি বলিনি, কাইনেটিক এনার্জিও বলিনি, এই মেকানিক্যাল এনার্জি বলেছি। তার মধ্যে তার মানে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দু ধরনের এনার্জি আছে। সেটা গ্র্যাভিটেশনাল ফিল্ড রেখে এই জিনিসটা কনজার্ভ হয়। এটা আসলে আমরা দেখব, টেস্ট করব ফর এ ফ্রিলি ফলিং বডি, অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর জন্য ভেরিফাই করে দেখব। তা সেই ভেরিফাই করবার জন্য আমরা একটা মোটামুটি ধরে রাখো এরকম একটা ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে, ক্যাপিটাল এইচ পরিমাণ উঁচু, এরকম একটা উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলেছে। আমি একটা কাজ করি, আগে পয়েন্টগুলো নাম করি, এ বি চারটে পয়েন্টে আমরা হিসাব করব। অর্থাৎ এ বিন্দু থেকে বস্তুটিকে ছোঁড়া হয়েছে, ছোঁড়া কতটা অবশ্য ভুল, ফেলা হয়েছে, জাস্ট আমি ছেড়ে দিয়েছি এই উচ্চতায়, ক্যাপিটাল এই উচ্চতায় আছে বস্তুটা। সে তার মানে পড়ছে, এরকম তলা থেকে পড়তে শুরু করেছে। বি একটা যে কোনো বিন্দু, সেই বিন্দুতে তার কি অবস্থা দেখব। সি আর একটা বিন্দু, সেখানে তার অবস্থা দেখব, এবং ডিটা হচ্ছে ভূমি। এবার সি বিন্দুটা ভূমি প্রায় স্পর্শ করে আছে, অর্থাৎ বস্তুটি যখন সি বিন্দুতে এসে পৌঁছাবে আমি ধরে নেব বস্তুটি পুরো উচ্চতায় নেমে এসছে, এইচ ক্যাপিটাল এইচ পুরো উচ্চতাটাই বস্তুটি নেমে এসছে। তাহলে আমরা অ্যাট এ, প্রথমে এ বিন্দুতে শুরু করি, বস্তুটিকে তখনও ছাড়িনি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা এম জি এইচ, তাহলে এখানে এম জি ক্যাপিটাল এইচ, হ্যাঁ বস্তুটার ভর এম আর ওজন জি, এটা বলে নেওয়া উচিত ছিল। ওজন হচ্ছে এম জি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ, এই ডি এর রেসপেক্ট। কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, কারণ স্থির অবস্থা থেকে ছাড়ছি, তাহলে এ হাফ এম ইন্টু জিরো স্কোয়ার ইকুয়াল টু জিরো। অর্থাৎ ছাড়বার পূর্ব মুহূর্তে বস্তুটির যেহেতু কোনো বেগ নেই, তাই জন্য কাইনেটিক এনার্জিও নেই। তাহলে টোটাল এনার্জি, মোট শক্তি, সেটা তাহলে এম জি এইচ প্লাস জিরো ইকুয়াল টু হলে এম জি এইচ। এইবার বি বিন্দুটা মনে করো এ থেকে এক্স
পরিমাণ তলায় অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে এক্স। তাহলে অ্যাট বি বস্তুটার উচ্চতা তার মানে আর এইচ নেই, ক্যাপিটাল এইচ নেই। কতটা হয়েছে উচ্চতা এখন? এইচ মাইনাস এক্স। এই উচ্চতাটা কত? এই উচ্চতাটা হচ্ছে এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে বস্তুটা, তাহলে তার জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে? এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি হবে হাফ এম, তারপরে আর জানি না। এই জানি নাটা জানবার জন্য আমরা ধরে নিলাম বি বিন্দুতে বস্তুটার বেগ হচ্ছে ভি। বি বিন্দুতে বস্তুটার বেগ হচ্ছে ভি, অর্থাৎ একটা লাইন টানি নাহলে বুঝতে যাবে। লেট দ্য বডি acquire a velocity v at b। এই বিন্দুতে সে ভি বেগ লাভ করলো। কতটা রাস্তা নেমে এসছে? এক্স পরিমাণ রাস্তা নেমে এসছে। তাহলে কোন জায়গা থেকে শুরু করেছিল? কত বেগ থেকে? 0 বেগ থেকে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2gx। কোথা থেকে লিখলেন স্যার? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যে ফর্মুলা। এই জায়গায় জি বসলো, এ হচ্ছে ত্বরণ, এখানে অভিকর্ষ ত্বরণের নাম ছিল, এই জন্য এর জায়গায় জি বসলো, আর এস মানে দূরত্ব, তার জায়গায় এক্স বসলো। তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু সহজ ভাষায় 2gx। 0 স্কোয়ার মানে 0। তাহলে আমি এখানে যদি কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার লিখি, তাহলে সেই কাইনেটিক এনার্জি ভ্যালুটা হবে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় 2gx বসিয়ে দিলাম, এই যে বার করে রেখেছি আগে থেকে। তাহলে 2 2 ক্যান্সেলস আউট, তাহলে mgx। তাহলে টোটাল এনার্জি at b সেটা কত হলো? এইটা mgh minus x plus mgx। এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি বার করেছিলাম, এইটা কাইনেটিক এনার্জি বার করেছি। এটাকে সিম্পলিফাই করো, ব্র্যাকেট তুলে দিলে mgh minus mgx plus mgx। এর বেলা তো টোটাল এনার্জি mg ইন্টু ক্যাপিটাল এইচ, তাই পেলাম যেটা এ তে পেয়েছিলাম। এই স্টেপটা কারো সমস্যা হয়েছে বুঝতে? যার হয়েছে সে নিশ্চয়ই বলবে, এবং স্পেসিফিক্যালি বলবে কোন জায়গা থেকে বুঝতে পারোনি। তাহলে কারোর সমস্যা হয়নি, খুব ভালো কথা। এরপর at সি বিন্দুতে যখন বস্তুটা এসে পৌঁছেছে, তখন সে পুরো উচ্চতাটাই নেমে এসছে। পুরো উচ্চতাটাই নেমে এসছে যখন, তখন তার পোটেনশিয়াল এনার্জি কত? না, মেঝে বা মাটির সাপেক্ষে তার উচ্চতা 0। আমি বলেছিলাম সি বিন্দু আর ডি বিন্দু ধরো পরস্পর স্পর্শ করে আছে প্রায়। সি বিন্দুতে এসে পৌঁছানো মানে মাটিতে স্পর্শ করে যাওয়া, কিন্তু তখনও পুরোপুরি মাটি স্পর্শ করেনি আর কি, জাস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ টাচিং দ্য গ্রাউন্ড। মাটি স্পর্শ, ভূমি স্পর্শ করার মুহূর্তটা হচ্ছে সি। তাহলে এই সি বিন্দুর উচ্চতা মাটি থেকে মেঝের রেসপেক্টে 0। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত দাঁড়াবে? পোটেনশিয়াল এনার্জি হবে mg ইন্টু 0 ইকুয়াল টু 0। এইবার কাইনেটিক এনার্জি ধরো এখানে বেগ, এখানে যেমন ভি ধরেছিলাম বেগটা, এইখানে আমরা বেগটা ধরলাম ভি ড্যাশ ধরা যাক। তাহলে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি ড্যাশের স্কোয়ার। এবার ভি ড্যাশটা কত সেটা একটু বার করে দেখি। let the body
acquire a velocity v dash at c, তাহলে v dash স্কয়ার v dash স্কয়ার ইকুয়াল টু, তাহলে স্থিরাবস্থা থেকে যাত্রা করেছিল, তাহলে 0 স্কয়ার প্লাস 2g ইনটু h, অর্থাৎ h পরিমাণ দূরত্ব সে নেমে এসছে, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এই সূত্র অনুযায়ী তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস 2as, এই মানে g অভিকর্ষজ ত্বরণ, আর s মানে এই উচ্চতাটা, এই উচ্চতাকে সে নেমে এসছে, তাহলে v ড্যাশ স্কয়ার মানে হচ্ছে 2gh, সেটা বসিয়ে দাও, হাফ m into 2gh, 2 cancels out, is equal to mgh. Therefore, total energy at C equal to 0 plus mgh. এটা হচ্ছে potential energy, এটা হচ্ছে kinetic energy, total energy হচ্ছে mgh. এটা 3 নম্বর। তাহলে ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3 বা রিলেশন 1, রিলেশন 2, রিলেশন 3 তিনটি কম্পেয়ার করলে বুঝতে পারছি যে যতক্ষণ বস্তুটি অবাধে পতনশীল অবস্থায় আছে, so long as the body is under free fall, the total mechanical energy, total gravitational mechanical energy of the freely falling body remains conserved. তো ব্যাপার হচ্ছে যে ডি বিন্দুতে পড়ার পর কি হবে, ডি বিন্দুতে পড়ার পর এই শক্তিটি, বস্তুর মধ্যে থাকা এই শক্তিটি বিভিন্ন রকম অন্যান্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, যেমন হিট এনার্জি, সাউন্ড এনার্জি, মাটিতে পড়লে ধূপ করে একটা আওয়াজ হলো, ভাইব্রেশনাল এনার্জি, মাটিটা খানিক কেঁপে উঠবে, এই সমস্ত ধরনের শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, শক্তি সৃষ্টিও করা যাবে না, ধ্বংসও করা যাবে না। এই জায়গাটা পরিষ্কার? হ্যাঁ স্যার। নাসারের দলে কেউ আছো? নাসারের দলে কেউ নেই। আচ্ছা, আর একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই অধ্যায়টা তাহলে আমাদের শেষ হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের যে সমস্ত ফোর্স আমরা দেখতে পাই, যে সমস্ত ধরনের বল আমরা দেখতে পাই, তার মধ্যে কিছু বলকে বলা হয় কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল, কিছু বলকে বলা হয় অসংরক্ষী বল। অর্থাৎ কিছু বলকে বলা হয় কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল, কিছু বলকে বলা হয় অসংরক্ষী বল বা ডিসিপেটিভ ফোর্স। এর আর একটা নাম হচ্ছে অপচয়ী বল বা নন কনজারভেটিভ ফোর্সও বলতে পারা যায়। কি বললাম? ফোর্সকে ভাগ করছি, একটা হচ্ছে ফোর্স মানে তো বল জানো, কনজারভেটিভ, ডিসিপেটিভ, এটাকে নন কনজারভেটিভ বলে। কনজারভেটিভ ফোর্স মানে যে ফোর্সের বিরুদ্ধে কাজ করলে সেই বলটা স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত, বা যে পরিমাণ শক্তি তুমি বল আকারে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে দিয়েছো, সেই শক্তিটা সঞ্চিত হয়ে যাবে, মানে স্টোরড হয়ে যাবে। যেরকম ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স,
তুমি মাটি থেকে একটা উঁচুতে কোনো একটা বস্তুকে তুললে, তার মধ্যে স্থিতিশক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হলো। একটা স্প্রিংকে তুমি কম্প্রেস করলে তার মধ্যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি সঞ্চিত হলো। এগুলো হচ্ছে সব কনজারভেটিভ ফোর্স। এছাড়া আরও কনজারভেটিভ ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স তার মধ্যে একটা। যেমন ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে নিউট্রন বা প্রোটনের চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে, সেখানে যে স্থির তড়িৎ বলে কাজ করছে সেটাও একটা কনজারভেটিভ ফোর্স। আর ডিসিপেটিভ ফোর্স বা অসংরক্ষী বল, অপচয়ী বল এরকম। ধরো তোমার টেবিলের উপর একটা পেন রাখা আছে, পেনটাকে তুমি উপর দিকে না তুলে তোমার বাঁ হাত থেকে ডান হাতের দিকে টেনে নিয়ে এলে, এই অবস্থায় যদি তুমি পেনটাকে ছেড়ে দাও, পেনটা কি আপনা আপনি আবার বাঁ হাতের কাছে ফিরে যাবে? যাবে না। এবং তুমি যদি তার উপর আর পুনরায় বল প্রয়োগ না করো, পেনটি চিরকাল ওইখানেই থেকে যাবে। তাই তুমি যে পেনটাকে বাঁ হাত থেকে ডান হাতের দিকে টেনে নিয়ে এলে, তুমি পেনটার উপর খানিক বল প্রয়োগ করেছো তো, তবেই তো এসছে পেনটা। এটা কোন বলের বিরুদ্ধে কাজ করেছো তুমি? এখানে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করেছো, অর্থাৎ ইউ হ্যাভ ডান সাম ওয়ার্ক এগেইনস্ট ফ্রিকশনাল ফোর্স। এবং যদি পেনটাকে বাঁ দিক থেকে ডান দিকে না নিয়ে এসে যদি পেনটাকে টেবিল থেকে খানিকটা উঁচুতে তুলতে, সেই অবস্থায় যদি পেনটাকে ছেড়ে দিতে কি হতো? পেনটা ধাঁই করে পড়তো টেবিলের উপর, পড়ে ছিটকে মেঝেতে পড়তো এবং দুটুকরো হয়ে যেত। অর্থাৎ সেক্ষেত্রে পেনটার মধ্যে যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করে পেনটিকে তার খানিক উচ্চতাতে তুলেছিলে, সেই কৃতকার্যটা, সেই ওয়ার্ক ডানটা তুমি আবার ফেরত পেয়ে গেলে যখন তুমি পেনটাকে ছেড়ে দিচ্ছ, অর্থাৎ পেনটা আপনি নিচে নেমে আসছে। অর্থাৎ তুমি যে ডিসপ্লেসমেন্ট পেনের ঘটিয়েছিলে, পেনটা আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছিল যখন উপরে তুলেছিলে। কিন্তু পেনটা যখন টেবিলের উপর বাদিক থেকে ডান দিকে টেনে নিয়ে এসছো ফ্রিকশনাল ফোর্সের বিরুদ্ধে কাজ করে, তখন কিন্তু সে চিরকাল ওইখানেই রয়ে গেল, আর কিন্তু আগের জায়গায় ফিরে গেল না। তার মানেটা কি দাঁড়ায়? তার মানেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স ইজ এ ডিসিপেটিভ ফোর্স, অসংরক্ষী বল, অপচয়ী বল। আর গ্র্যাভিটেশনাল ফোর্স সংরক্ষী বল। তা বলে কিন্তু এটা ভেবে ফেলো না যে শক্তি সংরক্ষণ নীতি এখানে ভায়োলেটেড হচ্ছে, যে আমরা স্যার পেনটাকে বাঁ দিক থেকে ডান দিকে টেনে নিয়ে এলাম আর তো পেনটা ফিরে গেল না বাঁ হাতের দিকে, তার মানে নিশ্চয়ই এখানে শক্তিটা নষ্ট হলো। তা নষ্ট হলো না, কি হলো? ওই যখন তুমি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে পেনটাকে টেনে নিয়ে এলে, তখন ওই ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হলো, সামান্যই তাপ উৎপন্ন হলো, সেটা তুমি বুঝতে পারলে না, সেই তাপটা পরিবেশে মিশে গেল, তাপমাত্রা বিশেষ পরিবর্তন কিছু বুঝতে পারলে না। অনেকক্ষণ ধরে একটা বস্তুকে ঘষতে ঘষতে যখন নিয়ে আসা হয় কোনো একটা সার্ফেসের দিকে, তখন থেকে বস্তুটা গরম হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ সত্যি তাপ উৎপন্ন হচ্ছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। কিন্তু এক্ষেত্রে অতি সামান্য তাপ উৎপন্ন হবে এবং সেটা আমরা ধরতে পারবো না। সুতরাং পৃথিবীতে যা ঘটনা আমরা দেখব, সব জায়গাতেই কিন্তু শক্তি সংরক্ষণ নীতি, ল অফ কনজারভেশন অফ এনার্জি ইউনিভার্সাল, বা এই নীতি কোথাও অমান্য করা হয় না। পরবর্তীকালে নিউক্লিয়ার ফিজিক্স পড়বো যখন আরও অন্য জিনিস একটু শিখবো, কিন্তু আপাতত তোমরা এটাই জেনে বড় হও যে শক্তি যদি লোকে ঠকানোর জন্য প্রশ্ন করেও, কোনো একটা জিনিস হয়তো প্রশ্ন করলে করে বলে তাহলে এখানে তো শক্তি সংরক্ষণ নীতি ভায়োলেটেড হচ্ছে, মেনে চলছে না, কারণ না, শক্তি সংরক্ষণ নীতি কোনোদিন ভায়োলেটেড হয় না, আমাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে।